আজ আমরা ইতিহাসের সবথেকে সেরা হরর মুভির গল্প নিয়ে চলে আসলাম, যার নাম হচ্ছে এক্সোমা। এই মুভিটা 2024 সালে কোরিয়াতে সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। আর এই গল্পটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এই মুভিটা এত অসাধারণ। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুজন কোরিয়ান ছেলে মেয়েকে প্লেনে করে লস অ্যাঞ্জেলেসের দিকে যাত্রা করতে দেখি। এখানে মেয়েটার নাম ছিল হারিম আর ছেলেটার নাম ছিল বঙ্গিল। এরা দুজন ছিল ভয়ঙ্কর পেশার সাথে জড়িত, যেটা ধীরে ধীরে আপনারা সবকিছুই জানতে পারবেন। তো যাই হোক, এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথে তাদেরকে পিক করার জন্য পার্কের ম্যানেজার তাদেরকে নিতে এসেছিল। ম্যানেজার তাদেরকে জানায় যে পার্ক একজন কোরিয়ান, সে আমেরিকান বিজনেসম্যান, যার পুরো পরিবার কয়েক দশক আগে কোরিয়া ছেড়ে আমেরিকাতে সেটেল হয়ে গিয়েছিল। তারা এখন অনেক টাকার মালিক। এরপর হারিম এবং বঙ্গিল সোজা চলে আসে হসপিটালে, যেখানে তাদের সাথে পার্কের স্ত্রীর দেখা হয়ে যায়। তখন পার্কের স্ত্রীকে ম্যানেজার বোঝাতে থাকে যে এই দুজন এসেছে ভূত প্রেত বা অভিশাপ থেকে মুক্ত করার জন্য। কিন্তু তাদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা এই দুজন তান্ত্রিকের উপর ভরসা করতে বাধ্য হয়েছিল। তো যখন হারিম পার্কের বাচ্চাটাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে, তখনই আমরা জানতে পারি যে এই বাচ্চাটা রহস্যজনক অসুখে আক্রান্ত হয়েছে, যেটাকে কোনোভাবেই সারানো যাচ্ছে না। এরপর হারিম বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র করে বুঝতে পারে যে এই বাচ্চাটার উপর তার পরদাদার আত্মা, অর্থাৎ এই বাচ্চাটার দাদার বাবা, যিনি কিনা 100 বছর আগে মারা গিয়েছিল, তার কোনো এক ভয়ঙ্কর অভিশাপ প্রতীত হয়েছে। তো এরপর হারিম সরাসরি পার্কের সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। আর সেখানে আমরা হারিমের ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পারি, যেমন তাদের মতো তন্ত্রমন্ত্র করা লোকজনদেরকে কোরিয়াতে স্যামেন বলা হয়। তারা বিভিন্ন অদ্ভুত ব্যাপারগুলো হ্যান্ডেল করত। এরপর পার্কে সে নিজের পরিবারের ব্যাপারে হারিমকে বেশ কিছু তথ্য দেয়, যেমন তাদের পরিবারের বেবিদের কোনো না কোনো রহস্যময় অসুখ হতে থাকে। এমনকি তার ছোট ভাই রহস্যময় কোনো অসুখের কারণে পাগল হয়ে গিয়েছিল, আর পরবর্তীতে সে আত্মহত্যা করে নেয়। এবং অনেক কষ্টে তারা এই বাচ্চাটাকে জন্মগ্রহণ করালেও রহস্যজনক এই রোগে আক্রান্ত হয়ে বাচ্চাটা এখন মৃত্যুর মুখে। এসব কথা শুনে হারিম তাকে বুঝিয়ে বলে যে এসব কিছু বাচ্চাটার পরদাদার কারণে হচ্ছে, নিশ্চয়ই তার সাথে কিছু অন্যায় হয়েছে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আর তার জন্য আমার আর কয়েকজন লোকের সাহায্য দরকার। আর তখন আমরা জানতে পারি যে এই বাচ্চাটার পরদাদার কবর তখনও কোরিয়াতে পড়েছিল। এখন আমাদের কোরিয়াতে কিম নামের একজন লোককে দেখানো হয়, যে কিনা ইয়ুং নামের আরেকজন লোকের সাথে মৃতদেহর ফিউনারালের ব্যবসা করত। আসলে কোরিয়াতে ফ্যাংসুই নামের একটা প্রথা ছিল, যার মাধ্যমে মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা খুঁজে বের করতে হতো, কারণ সে জায়গাতে কবর দিতে পারলে সে ব্যক্তি পরপারে শান্তিতে থাকতে পারে। আর এই জায়গাটা খোঁজার কাজ সহ দাফন কাফনের কাজগুলো করত কিম এবং ইয়ুং এর দল। আর কিম আজকে এসেছিল একজন বৃদ্ধ মহিলার কবর খুঁড়ে দেখতে, কারণ এই মহিলাটা নাকি তার পরিবারের লোকজনদের স্বপ্নে এসে অনেক বিরক্ত করত। কিম মনে করত মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর মৃত্যুর পর পুনরায় মাটিতে ফিরে যাবে, অর্থাৎ পরবর্তীতে আবারও সেই মাটি থেকে নতুন কাউকে সৃষ্টি করা হবে। আর এভাবেই সাইকেল চলতে থাকবে কিয়ামত অবধি। কবর খোঁড়ার পর কিম দেখতে পায় যে মৃত মহিলার মুখে কোনো দাঁতই ছিল না। আর মৃত্যুর পর যদি কোনো লোকের শরীর থেকে কোনো কিছু নিয়ে নেওয়া হয় বা দাফনের প্রয়োজনীয় জিনিসপত্র তাকে না দেওয়া হয়, অথবা দাফন কাফন যদি ঠিক মতো না করা হয়, তাহলে সেই মৃত ব্যক্তির আত্মা ফিরে আসে তার পরিবারের লোকজনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে এই বৃদ্ধ মহিলাটার একমাত্র নাতি তার দাদির স্মৃতি আজীবন নিজের কাছে রাখার জন্য তার দাদির দাঁতগুলো নিজের কাছে রেখে দিয়েছিল। আর এটা যেহেতু ঠিক ছিল না, তাই কিম দাঁতগুলোকে ফিরিয়ে দিয়ে পুনরায় লাশটাকে সঠিকভাবে দাফন করে দেয়। আর খুব সহজেই এই ব্যাপারগুলো ঠিক হয়ে যায়। তখন কিম এবং ইয়ুন দুজনেই বাড়িতে ফিরে আসে। এখানে তাদের সাথে দেখা করার জন্য হারিম এবং বঙ্গিল লস অ্যাঞ্জেলেস থেকে সোজা কোরিয়াতে চলে এসেছিল। আসলে হারিমের এখন দুজন লোকের সাহায্যের দরকার ছিল। হারিম এখন কিমকে পার্কের ছেলের সকল সমস্যাগুলোর ব্যাপারে খুলে বলে। আর পার্ক যেহেতু অনেক ধনী ব্যক্তি ছিল, তাই সে তাদেরকে অনেক টাকা দিতেও চেয়েছে, যে কারণে খুব সহজে কিম এবং ইয়ুন দুজনেই রাজি হয়ে যায় তাদের
তাদেরকে সাহায্য করার জন্য। এদিকে লস অ্যাঞ্জেলেসে পার্কের মা তখন এইসব আজগুবি তন্ত্রমন্ত্র করার জন্য রাজি হচ্ছিল না, কারণ তার কাছে এইসব অভিশাপ ঠিক করার জন্য তাদের পূর্বপুরুষের কবর খোঁড়া একদমই উচিত মনে হচ্ছিল না। কিন্তু পার্ক তার ছেলেটাকে ঠিক করার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়। তাই সে পরদিন আমেরিকা থেকে কোরিয়াতে চলে আসে আর পার্ক সোজা গিয়ে কিমের সাথে দেখা করে। কিম পার্কের কাছ থেকে তার দাদার সকল তথ্য, এমনকি সে কিভাবে মারা গিয়েছিল এসব কিছু জানতে চায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো পার্ক তাদেরকে কোনো কিছুই বলতে রাজি ছিল না। এমনকি সে তাদেরকে বলে যে তোমাদের যত টাকা দরকার আমি দেব, কিন্তু তোমরা যেভাবেই পারো বা যত দ্রুত পারো আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো। আর তাছাড়া অভিশাপ থেকে মুক্ত করার জন্য পার্কের দাদার কবর শুধু খুললেই হবে না, তার দাদার লাশ অন্য কোথাও পবিত্র স্থানে দাফন করতে হবে। কিন্তু অদ্ভুত বিষয়, কিম খেয়াল করে যে এত বড় ঘটনা হওয়া সত্ত্বেও পার্কের সাথে তার পরিবারের কেউ কোরিয়াতে আসেনি। তখন তারা পার্কের দাদার সেই কবরটা পর্যবেক্ষণ করতে থাকে, যেটা একদম কোরিয়া এবং জাপানের বর্ডারের কাছাকাছি পাহাড়ের উপর অবস্থিত ছিল। আর এই কবরের চারপাশে বেশ কিছু শিয়াল ঘোরাফেরা করছিল, যেটাকে কোরিয়াতে অনেক অশুভ মনে করত। তারা কবর পর্যবেক্ষণ করলে দেখতে পায় যে কবরের উপরের অস্থিতে পার্কের দাদার কোনো নাম লেখা ছিল না, বরং সেখানে উল্টাপাল্টা বেশ কয়েকটা নাম্বার আর বিভিন্ন চিহ্ন আঁকা ছিল। এসব কিছু দেখে কিম বেশ অবাক হয়ে যায়, কারণ এত ধনী পরিবারের পূর্বপুরুষের কবর কিভাবে এতটা অবহেলায় পড়ে থাকতে পারে। পার্কের পরিবার কি তাদের পূর্ব প্রজন্মের অস্তিত্ব লুকিয়ে ফেলতে চায়? তখন পার্ক কিমকে এসব ব্যাপারে খোলাসা করে বলে যে তার দাদা দক্ষিণ কোরিয়ার দেশটা বাটোয়ারা হওয়ার সময় দেশের অনেক বড় বীর যোদ্ধা ছিল, তাকে রাজকীয় সম্মানে দাফন করা হয়েছিল। কবরস্থ করার এই জায়গাটা গিসুনে নামের একজন স্থানীয় মং খুঁজে দিয়েছিল, কিন্তু সেই আমলে অনেক মানুষের কবর থেকে মৃতদেহ এবং তার সাথে থাকা দামি জিনিসপত্র চুরি করতে বলে তারা এই কবরে কোনো নাম না লিখে উল্টাপাল্টা নাম্বার লিখে দিয়েছিল, যাতে করে চোরেরা বুঝতে না পারে যে এটা কোনো নামি দামি ব্যক্তির কবর। কিন্তু কিম এই কথাগুলো এত সহজে বিশ্বাস করতে রাজি ছিল না, কারণ তার দাদা যদি এতটাই নামি দামি ব্যক্তি হয়ে থাকতো তাহলে তার কবর সুরক্ষিত কোনো স্থানে সম্মানের সাথে রাখা হতো, এভাবে লুকিয়ে ফেলা হতো না। তো এরপর কিম বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এটা দেখে হারিম তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, এভাবে চলে আসলে কেন? কিন্তু তাদেরকে বুঝিয়ে বলে যে এই সম্পূর্ণ জায়গাটা ভয়ঙ্কর অভিশপ্ত, এখানে কোনো কবর থাকাই উচিত না। আমরা যদি এই জায়গাতে কোনো ছেড়ছাড় করি তাহলে আমাদের জীবন হানিও হতে পারে। এরপর সন্ধ্যাবেলায় পার্ক কিম এবং হারিমের সাথে গিয়ে দেখা করে, যেখানে কিম গল্প করতে থাকে যে আগামী মাসে আমার মেয়ের বিয়ে হতে যাচ্ছে, সে অনেক খুশি হবে যদি পার্ক তার মেয়ের বিয়েতে উপস্থিত হয়। এসব কথা শুনে পার্ক ইমোশনাল হয়ে বলতে থাকে যে আপনার মেয়ের মতো আমারও বাচ্চা রয়েছে, আর সে এখন মৃত্যুর পথযাত্রী, আপনারা প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। পার্কের এমন ইমোশনাল কথা শুনে হারিম প্ল্যান করে যে তারা কবর খোঁড়ার সময় সেখানে আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করবে, যাতে করে শয়তানি শক্তিগুলো তাদের কোনো ক্ষতি করতে না পারে। এই কথা শুনে কিম তাদের সাথে কাজ করে পার্কের পরিবারকে বাঁচানোর জন্য রাজি হয়। তাই পরদিন তারা সেই কবরের কাছে আধ্যাত্মিক অনুষ্ঠান আয়োজন করে, যেখানে পার্কের ফুপি উপস্থিত ছিলেন, আর উনি পার্কের মৃত দাদার মেয়ে ছিল, আর এই কাজের জন্য তার অনুমতির দরকার ছিল। তাই অনুমতি পাওয়ার পর আমরা দেখতে পাই যে সেখানে মৃত শূকর এবং 5 জন কবর খোঁড়ার জন্য মানুষকে নিয়ে আসা হয়েছে। আসলে এই 5 জনকে বাঁচানোর জন্য এই 5টা শূকর আনা হয়েছিল, যাতে করে সকল অশুভ শক্তিগুলো এই শূকরের উপর আঘাত হানে আর মানুষগুলো নিরাপদে থাকে। এখন এই 5 জন লোককে মন্ত্রপুত করে কবর খোঁড়ার কাজে লাগিয়ে দেওয়া হয়। অপরদিকে বঙ্গিল সহ বেশ কয়েকজন লোক ভয়ঙ্করভাবে বাদ্যযন্ত্র বাজাতে থাকে, যার তালে তালে হারিম এক রহস্যময় নাচ নাচতে থাকে। এখানে হারিমের নাচ এতটাই তীব্র ছিল যে সে নাচতে নাচতে শূকরের মাংস রক্ত খাওয়ার মতন ভয়ঙ্কর কাজগুলো করছিল। আর এইসব কিছু করতে করতেই কবরটা সম্পূর্ণভাবে খনন করা হয়ে যায়। কিম কবরের অবস্থা দেখে বুঝতে পারে যে এই লাশটাকে অন্য কোথাও দাফন করে কোনো কাজ হবে না, কারণ এই আত্মাটা লাশের প্রতিটা অস্থির সাথে মিশে গিয়েছে। তাই এই সম্পূর্ণ কফিনটা এখন আগুনে পুড়িয়ে দিলে অস্থিগুলো বিনষ্ট হয়ে যাবে, আর তার সাথে সাথে আত্মাটাও মুক্তি পেয়ে যাবে।
যাবে। কিন্তু এখানে কবরের ভিতর থেকে সবাই উঠে যাওয়ার পর সর্বশেষ যে লোকটা অবস্থান করছিল সে দেখতে পায় কবরের মাটি ভেদ করে মানুষের মতো মাথাওয়ালা সাপ উঠে এসেছে। লোকটা কোনো কিছু না ভেবেই সেই সাপটাকে মেরে ফেলে। আর তখনই সাপটা এক ভয়ঙ্কর চিৎকার করে ওঠে আর সাথে সাথে আকাশের মেঘ কালো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে আবহাওয়া এতটা খারাপ কেন হয়ে গেল। আর এমন সময় ঝড় বৃষ্টির মধ্যে কফিনটাকে শ্মশানে নিয়ে আসলেও কফিনটাকে এই মুহূর্তে তারা পোড়াতে পারছিল না, কারণ বৃষ্টি বাদলের দিনে লাশ পোড়ানোকে অশুভ মনে করা হয়। আর তারা লাশটাকে ওয়ার্ডে রেখে বৃষ্টি থেমে যাওয়ার অপেক্ষা করছিল। কিন্তু সময়ের সাথে সাথে কিমের কাছে এই পার্কের পরিবারের ইতিহাস অনেক রহস্যজনক মনে হতে থাকে। তাই সে বেরিয়ে পড়ে গিসুনে নামের সেই মঙের খোঁজ করার জন্য। আর সেই মঙের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা কোনো কঠিন কাজ ছিল না, কারণ এই নিরিবিলি গ্রামের মাঝে একটাই মাত্র মন্দির ছিল। আর কিম সেই পরিত্যক্ত মন্দিরে বৃদ্ধ একজন লোককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই মন্দিরে গিসুনে নামের কোনো মং কোনো কালেই ছিল না। তারা তো এই নাম আগে কোনো দিনও শোনেনি। এসব কথা শুনে কিমের সন্দেহ আরো বেড়ে যেতে থাকে, কারণ গিসুনে যদি এতটাই বিখ্যাত হতো তাহলে তার নাম বা তার কবর এখানে থাকতো। এরপর কিম তখন পার্কের দাদার ব্যাপারে এই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে। এটা শুনে লোকটা বলে, হ্যাঁ, পাহাড়ের উপর এমন কবরের কথা আমিও শুনেছি, কারণ অনেক বছর আগে মাঝে মাঝে দল বেঁধে কবর চুরি করার জন্য লোকজন সেখানে আসতো। কিন্তু পরবর্তীতে সেই চোরগুলোকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে সেই চোরগুলো খনন করার জন্য বেশ কিছু যন্ত্রপাতি এই মন্দিরে সংরক্ষিত আছে। আর এই যন্ত্রগুলো দেখতে গেলে কিম দেখতে পায় যে সেখানে বেশ কয়েকটা লোহার রড পড়ে আছে। এদিকে হাসপাতালে একজন ওয়ার্ড বয় তখন জানতে পেরেছিল যে তার নজরে একজন বিখ্যাত মানুষের কফিন রয়েছে। তখন সে ভেবে নিয়েছিল যে নিশ্চয়ই কফিনের মধ্যে সোনারূপা সহ অনেক দামি জিনিসপত্র থাকতে পারে। তাই সে লোকটা সবার থেকে আড়াল হয়ে কফিনের সামান্য অংশ খুলে ফেলে। আর সাথে সাথে কফিনের ভিতরে থাকা পার্কের দাদার রাগান্বিত আত্মা বেরিয়ে পড়ে। এটা দেখার পর সাথে সাথে হারিম সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে হারিমের জ্ঞান ফিরে আসলে সে তার দলের সবাইকে জানিয়ে দেয় যে ওই কফিনের ভেতর থেকে আত্মাটা মুক্ত হয়ে গিয়েছে, আমাদের দ্রুত আত্মাটাকে শান্ত করতে হবে। এদিকে সে আত্মাটা কফিন থেকে বেরিয়ে সোজা লস অ্যাঞ্জেলেসে চলে যায়। আর সেখানে সে তার ছেলেকে হিপনোটাইজ করে তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। সবার আগে আত্মাটা নিজের ছেলেকে মেরে ফেলে, তারপর ছেলের বউকেও খতম করে দেয়। ততক্ষণে হারিম আত্মাটার এমন ভয়ঙ্কর ধ্বংসলীলার খবর পাওয়ার সাথে সাথে বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়ে এবং বঙ্গিলের উপর পার্কের দাদার আত্মাটাকে ভর করায়। হারিম আসলে তন্ত্রমন্ত্রের মাধ্যমে আত্মাটাকে আবারও কফিনে বন্ধ করতে চাচ্ছিল, কিন্তু আত্মাটা বঙ্গিলের মাধ্যমে হারিমকে জানায় যে আমি আমার পুরো বংশকে ধ্বংস করে দেব, কারণ ওরা আমার কোনো খেয়াল রাখেনি। এটা বলে আত্মাটা বেরিয়ে পড়ে পার্কের খোঁজ করার জন্য। আর পার্ক যখন ঘরের ভেতরে অবস্থান করছিল তখন তার কাছে কিমের ফোন কল চলে আসে। কিম তাকে সবকিছু জানিয়ে দেয় যে তার দাদার আত্মা কফিন থেকে মুক্তি পেয়ে গেছে। তাদের এখন বাঁচাতে হলে দ্রুত কফিনটাকে জ্বালিয়ে দিতে হবে, কারণ তার দাদাকে কবর দেওয়ার পরে তারা কেউ কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করেনি, এমনকি তাকে সম্মাননাও জানায়নি। তাই তার দাদার আত্মা অনেক রেগে আছে। তাই পার্ক যেন ঘর থেকে কোথাও বের না হয়, কারণ কিম তাকে বাঁচানোর জন্য আসছিল। কিন্তু তখনই পার্ক শুনতে পায় যে তার দরজায় কিম এসে ডাকাডাকি করছিল, অর্থাৎ পার্কের সাথে ফোন কলেও ছিল কিম আর দরজার অপর পাশেও ছিল কিম। দরজার বাইরে থেকে কিম চিৎকার করে বলছিল যে তাড়াতাড়ি দরজা খোলো, পার্ক তোমার উপর অনেক বিপদ হতে পারে। কিন্তু অপর দিকে থাকা কিম তাকে বলছিল যে খবরদার দরজা খুলবে না, বাইরে হয়তো তোমার দাদার আত্মা এসেছে তোমাকে মারার জন্য, তুমি দ্রুত জানালা খুলে কার্নিশে দাঁড়াও। ফোনের অপর প্রান্তের কথা শুনে পার্ক সেই জানালা খুলে দেওয়ার সাথে সাথে পার্কের দাদার আত্মা ঘরের ভিতর ঢুকে পড়ে। অর্থাৎ ফোনের অপর পাশে ছিল পার্কের দাদা, কারণ দরজা দিয়ে তখন আসল কিম ঢুকে পড়ে। কিন্তু ততক্ষণে পার্কের দাদার আত্মা পার্কের উপর বর করেছিল। আর এখানে আমরা জানতে পারি যে পার্কের পরিবার কিভাবে এত ধনী হলো। আসলে পার্কের দাদা একজন বিশ্বাসঘাতক যোদ্ধা ছিল। যখন কোরিয়া আর জাপানের সাথে যুদ্ধ হচ্ছিল তখন অনেক টাকা এবং স্বর্ণের বিনিময়ে পার্কের দাদা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে জাপানকে অনেক তথ্য দিয়ে সাহায্য করেছিল। আর যেহেতু পার্কের দাদা সেই টাকা এবং স্বর্ণের বদলতে তারা এত ধনী হয়েছিল,
পরবর্তীতে পার্কের পরিবার তার দাদাকে ভুলে গিয়েছিল, তাই তিনি প্রচণ্ড রাগান্বিত অবস্থায় কবর থেকে বেরিয়ে আসে আর এবার কিমের চোখের সামনে পার্কের ঘাড় মটকে তাকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে পার্ক কিমকে বলে যে শিয়াল বাঘের বুকের হাড্ডি ছিঁড়ে বের করেছিল, কিন্তু পার্কের এমন অদ্ভুত কথার কোনো অর্থ খুঁজে পাচ্ছিল না। এদিকে সে আত্মাটা এখন চলে গিয়েছিল পার্কের সেই বাচ্চা ছেলেটাকে মারার জন্য। এখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য কিম বঙ্গিল এবং হারিমকে বলে দেয় যে দ্রুত কফিনটাকে পুড়িয়ে ফেলো, কিন্তু কফিন পুরানোর জন্য পার্কের ফুপির অনুমতির দরকার ছিল, কারণ তিনি ছিলেন এখন এই বংশের একমাত্র জীবিত ব্যক্তি। তাই কিম পার্কের ফুপিকে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কারণ যদি সামান্য একটু দেরি হয়ে যায় তাহলে হয়তো সেই আত্মাটার হাতে পার্কের সবজাত বাচ্চাটাও মারা যাবে। তাই পার্কের ফুপির নিজের মৃত বাবার পুরনোর অনুমতি দিয়ে দেওয়ার সাথে সাথে কফিনটাকে পুড়িয়ে দেওয়া হয়। আর এই ঘটনার মাধ্যমে পার্কের দাদা চিরতরে মুক্তি পেয়ে যায় আর পার্কের বাকি বংশধররাও মুক্তি পায়। এক ভয়ঙ্কর অভিশাপ থেকে সবাই যখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল তখন কেউ জানতো না যে এই ঘটনা ছিল কেবলমাত্র গল্পের শুরু, কারণ এখান থেকেই শুরু হতে যাচ্ছিল গল্পের আসল ভয়ঙ্কর কাহিনী। তো এখন আমাদের কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে কিম জানতে পারে যে কবর করতে আসা 5 জন লোকের মাঝে একজন ভয়ঙ্কর অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু তাকে দেখতে গেলে জানতে পারে যে সেই লোকটা নাকি প্রতি রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে পেত, যেখানে মানুষের মাথাওয়ালা সাপটা তাকে তাড়া করে বেড়াতো। ডাক্তারের কোনো ওষুধ তার উপর কাজ করছিল না। লোকটা কিমকে বলে যে এসব কিছু শুরু হয়েছিল কবর খোঁড়ার দিন থেকে সাপটি মেরে ফেলার কারণে। এসব কথা শোনার পর কিম একাই বেরিয়ে পড়ে যে লোকটার কথার সত্যতা যাচাই করার জন্য। তাই সে আবারও পার্কের দাদার কবরে গিয়ে সেখানে খুঁড়োখুড়ি করতে শুরু করে দেয়। আর এখানেই কিম কেটে যাওয়া সাপের মাথাটা দেখতে পায়। এমন ভয়ঙ্কর মানুষের মতন সাপের মাথা দেখে কিম প্রচণ্ড ভয় পেয়ে যায়। বলে রাখা ভালো যে জাপানিজ মাইথোলজিতে এই মানুষের মাথাযুক্ত সাপকে অনা বলা হয়, যাদেরকে সাধারণত পানির প্রতীকী রূপ হিসেবে দেখানো হয়। আর এই সাপের গুরুত্ব কিন্তু এই গল্পের মাঝেই অনেক বেশি। গল্পটা শেষ করে আমি আপনাদেরকে সবকিছুই বুঝিয়ে দেব। তো এখন কিমের কৌতূহল আরো বেড়ে যায়। সে আরো কিছুটা মাটি খুঁড়তেই বুঝতে পারে যে এখানে আরো কিছু পুঁতে রাখা আছে। আর কিছুক্ষণের মধ্যেই কিম দেখতে পায় যে এখানে বিশাল একটা কফিন একদম খাড়াভাবে মাটিতে পুঁতে রাখা হয়েছে। সাথে সাথে কিম বঙ্গিল, হারিম এবং ইউমকে এখানে ডেকে পাঠায়। আর এখন তারা সবাই মিলে এই বিশাল কফিনটাকে কবর থেকে টেনে তোলে। তারা কেউ বুঝতে পারছিল না যে এত বড় কফিন কিসের হতে পারে, এর ভিতরে কি এমন রাখা হয়েছে কফিনটাকে কাটা তার দিয়ে পেঁচিয়ে রাখতে হয়েছে। আর তাছাড়া এত বড় কফিন পার্কের দাদাজির কবরের নিচেই বা কেন খাড়াভাবে পুঁতে রাখা হয়েছিল। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল আর এত বড় কফিনটাকে ট্রান্সপোর্ট করা তাদের কাছে বিপজ্জনক মনে হচ্ছিল। তাই তারা পাহাড়ের পাশে গ্রামের ভিতর সে বৃদ্ধ লোকটার কাছে চলে যায়, যার কাছে কিম এসেছিল জিজ্ঞাসাবাদ করতে। আর আজকে তারা এই কফিনটাকে বৃদ্ধ লোকের বাড়িতে রাখার জন্য তার কাছে অনুরোধ করে। আর বৃদ্ধ লোকটা রাজি হয়ে যায়, কিন্তু তারা কফিনটাকে খালি ফেলে না রেখে তার চারপাশে চাউল এবং ঘোড়ার রক্ত দিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র করে কফিনটাকে আটকে দেয়, যাতে করে এর ভিতরে থাকা কোনো অশুভ শক্তি বেরিয়ে আসতে না পারে। এরপর কিম এবং হারিম দুজনেই চলে যায় মৃত দাদাজির মেয়ের সাথে দেখা করতে। সেখানে গিয়ে তারা পার্কের ফুপিকে জিজ্ঞেস করে যে আপনারা সবাই আমাদের কাছ থেকে আপনাদের বাবার ব্যাপারে কোন জিনিসটা লুকিয়ে রেখেছেন। বৃদ্ধ উত্তর দেয় যে দেখুন, আমি এসব কিছুই জানি না, আপনারা চলে যান। কিন্তু কিম বলে যে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আপনার বাবা দেশদ্রোহী ছিল। উনি কোরিয়া আর জাপানের যুদ্ধের সময় জাপানকে অবৈধভাবে সাহায্য করেছিল। আমার তো মনে হয় আপনার বাবাকে ইতিহাসের সোনালী পাতা থেকে মুছে ফেলার জন্য এমন গোপন জায়গাতে নাম পরিচয়বিহীন অবস্থাতে দাফন করেছেন। সাথে সাথে বৃদ্ধ বলে ওঠে যে এমনটা হতে পারে না, কারণ আমার বাবাকে দাফন করার জন্য যে জায়গাটি ঠিক করে দিয়েছিল সে নিজেই একজন জাপানিজ ছিল। তাহলে একজন জাপানিজ কিভাবে তাদের সাহায্যকারীকে খারাপ জায়গাতে দাফন করতে পারে? আসলে গিসুনে নামের সেই মঙ্গের আসল নাম ছিল মুলায়ামা জুনজি। এসব কথা শুনে তাদের মনে আরো শত শত প্রশ্ন উকি দিতে থাকে, যেগুলো কোনোটার উত্তর তাদের কাছে ছিল না। এখন গাড়িতে বসে হারিম তার বড় বোনকে ফোন করে, তার কাছে মুলায়ামা নামের জাপানিজ লোকটার ব্যাপারে জানতে চায়।
হারিমের বোন নামটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বলতে থাকে যে আমি এই নামটা মাস্টারের কাছ থেকে লোকটার নাম শুনেছিলাম। মুরায়ামাকে জাপানি ফক্স নামে সবাই জানতো। সে নাকি অনেক পাওয়ারফুল একজন মং ছিল। এই কথাটুকু শুনে হারিম বুঝতে পারে যে তারা এবারও কোনো ভয়ঙ্কর জিনিসের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। তাই সে মনে মনে তার দাদিমায়ের কথা স্মরণ করে আর অদ্ভুতভাবে তাকে সাহায্য করার জন্য সেখানে তার দাদিমায়ের আত্মা চলে আসে। এরপর তারা সবাই বৃদ্ধ লোকটার বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। আর মধ্যরাতে বৃদ্ধ লোকটা তার স্টোর রুমের ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে বাইরে চলে যায় চেক করার জন্য। আর তখনই বঙ্গিলের ঘুম ভেঙে যায় আর সে নিজের বুকের উপরে ক্ষতবিক্ষত সেই বৃদ্ধ লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। বৃদ্ধ লোকটা বারবার বলছিল যে সে আমার কলিজা ছিঁড়ে নিয়েছে। এইসব কথা শুনে বঙ্গিল নিজে নিজে বেশ কিছু তন্ত্রমন্ত্র পরে নিজেকে মুক্ত করে ফেলে। তার কাছে সবকিছু অস্বাভাবিক মনে হতে থাকে। তাই চেক করার জন্য বাহিরে গেলে পাশের ফার্মের ভেতর থেকে শূকরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। বঙ্গিল সেখানে চেক করতে গেলে দেখতে পায় যে প্রায় 8 ফুটের এক বিশাল দানব সবগুলো শূকরকে ছিঁড়ে ফেলেছে। শুধু তাই নয়, রাক্ষসটা একজন রাখালের মাথাও টেনে ছিঁড়ে ফেলেছে। আর এইসব কিছু দেখে বঙ্গিল দ্রুত সেই স্টোর রুমের ভিতরে চলে যায়। আর সে দেখতে পায় যে এই কফিনটা ভেঙে ঘরের ছাদ ভেঙে কিছু একটা বেরিয়ে গিয়েছে। এটা দেখে প্রচন্ড ভয়ে বঙ্গিল যখন হারিমকে ডাকছিল তখনই হারিমের দাদিমায়ের আত্মা তাকে যেতে নিষেধ করে, কারণ তিনি এই ভয়ঙ্কর বিপদের আঁচ করতে পেরেছিল। কিন্তু হারিম কোনো কথা না শুনে বঙ্গিলের সাথে সেই কফিনটা দেখতে চলে যায়। আর হারিমকে রেখে বঙ্গিল চলে যায় বাকিদেরকে ডেকে আনার জন্য। আর এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া কফিনের ভিতর হারিম একজন জাপানিজ জেনারেলের হেলমেট দেখতে পায়। সে বুঝতে পারে যে এই কফিনের ভিতরে যেই থাকুক না কেন সে ছিল একজন জাপানিজ। তাই সে দ্রুত বাকিদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু তখনই হারিমের সামনে সেই বিশাল 8 ফুটের রাক্ষসটা চলে আসে। আর সে বলতে থাকে যে ভিতরে কি কোনো মানুষ আছে নাকি। এর সাথে সাথে মাথা নত করে বলে যে আমি আপনার গোলাম বলছি, আপনি যা বলবেন আমি তাই করব। সাথে সাথে দানবটা বলে যে তুই কি আমার জন্য মাছ এনেছিস। আসলে রাক্ষসটা মাছ খেতে অনেক পছন্দ করত। আর হারিম যেহেতু কোনো মাছ নিয়ে আসেনি তাই সে রাক্ষসটার কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু তখন রাক্ষসটা বুঝতে পারে যে হারিম একজন মানুষ। সাথে সাথে রাক্ষসটা হারিমের উপর প্রাণঘাতী হামলা করে দেয়। এটা দেখতে পাওয়ার সাথে সাথে নিজের জীবনের পরোয়া না করে বঙ্গিল একটা রড সে রাক্ষসটার পেটে ঢুকানোর চেষ্টা করে। কিন্তু সে রাক্ষসটা যেন রীতিমতো পাথর ছিল। সে সাথে সাথে বঙ্গিলকে ধরে তার পেট ছিঁড়ে কলিজায় আঘাত করে। ততক্ষণে বাকিরা সেখানে পৌঁছে গিয়েছিল। তারা চোখের সামনে এরকম ভয়ঙ্কর জিনিস দেখে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে চারদিকে মোরগ ডাকতে শুরু করে দেয়, অর্থাৎ ভোর হতে শুরু করেছে। তাই সাথে সাথে সেই রাক্ষসটা বিশাল আগুনের গোলায় পরিণত হয়। আরো বেশ কিছুক্ষণ তাদের মাথার উপর ঘোরাঘুরি করে সেখান থেকে চলে যায়। আর এ সময় উপস্থিত লোকেরা বেশ কিছু স্মৃতি দেখতে পায়, যেটা দেখে কিম বুঝতে পারে যে এই রাক্ষসটার আসল শক্তি ছিল আগুন। তাই সে রাতের বেলায় সব থেকে বেশি উজ্জ্বল আর রাতেই সব থেকে বেশি শক্তিশালী। আর দিনের বেলায় যেমন আগুন অনুজ্জ্বল তেমন রাক্ষসটাও দুর্বল। তারপর আহত বঙ্গিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছেলেটার অবস্থা প্রচন্ড খারাপ ছিল, যার কারণে হারিম অনেক কষ্ট পাচ্ছিল। কারণ বঙ্গিল বলেছিল যে যতদিন আমি তোমার সাথে আছি তোমার কিছুই হতে দেব না। বেচারা কিম নিজেও তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ তারই জন্য হয়তো আজ বঙ্গিলের এই অবস্থা হয়েছে। এসব কথা শুনে হারিম বলতে থাকে যে এই রাক্ষসটার সাথে আমরা কিভাবে লড়াই করব। আমরা আত্মাদের সাথে লড়াই করে জিততে পারতাম, কারণ তাদের কাছে কোনো শরীর ছিল না। কিন্তু এই রাক্ষসের কাছে সবকিছুই আছে, হয়তো আমরা জিততে পারবো না। এদিকে ততক্ষণে আবার সেই রাক্ষসের আত্মাটা বঙ্গিলের উপর ভর করেছিল। বঙ্গিল এখন পুরোপুরিভাবে রাক্ষসটার কন্ট্রোলে ছিল। কন্ট্রোল অবস্থাতেই বঙ্গিল বলতে থাকে যে আমার মালিক মাটির নিচে কোনো জিনিসকে রক্ষা করছে। কথা শুনে কিম আবারও সেই বৃদ্ধ লোকটার মন্দিরে চলে যায়, এটা জানার জন্য যে ওই রাক্ষসটা আসলে কি রক্ষা করে যাচ্ছে। সে ওইখানে গিয়ে একটা বই আর বেশ কিছু যন্ত্রপাতি খুঁজে পায়, যেটার মাধ্যমে চোরেরা এসেছিল এই কবরটাকে খোঁড়ার জন্য। আর এখানে কিম একটা ছবিও দেখতে পায়, যেখানে চোরগুলো তাদের সামনে বেশ কিছু লোহার রড রেখে ছবি তুলেছিল। আচ্ছা, এই রডগুলোর মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য, যেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। এদিকে হারিম
হারিম তার দুই বোনকে ডেকে এনেছিল বঙ্গিলের ভেতর থেকে আত্মাটাকে বের করার জন্য, কিন্তু তারা যখন আত্মার উপর তন্ত্রমন্ত্র শুরু করে দেয় তখনই বঙ্গিল অদ্ভুতভাবে বলতে থাকে যে আমার মাস্টার 10,000-এরও বেশি মানুষকে খুন করেছে আর তিনি এখনো কবরে দাফন হয়ে আছে। যে কথাটা জানতে পেরে কিম আবারও সেই কবরটা খুঁড়তে চলে আসে, কারণ সে কফিনটা তোলার পরও জেনারেল কিভাবে কবরের ভেতরে থাকতে পারে এটা জানার জন্য আরো বেশ খানিক খোঁড়াখুড়ি করার পর কিম দেখতে পায় যে সেই রাক্ষসটা মাটির নিচে তখনও দাফন অবস্থাতেই ঘুমিয়েছিল। এটা দেখে কিম প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে এসব কিছু সে হারিমকে জানিয়ে দেয়। গল্পের এ পর্যায়ে আপনাদের কাছে কিছু রহস্য স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে পার্কের দাদা জাপান এবং কোরিয়ার যুদ্ধের সময় দেশদ্রোহিতা করে জাপানকে বিভিন্নভাবে সাহায্য করত, আর সে জাসুসির মাধ্যমে যে পরিমাণ অর্থ পেয়েছিল সেটার মাধ্যমে আজ তার বংশ এত ধনী হয়েছে। আর তাছাড়াও জাপানি সৈনিকদের মাঝে গিসুনে নামের একজন মং ছিল যে কিনা মনে প্রাণে কোরিয়াকে ধ্বংস করতে চাইতো, আর এই গিসুনে নামের সমর্থক শব্দ হচ্ছে শিয়াল। আর কোরিয়ার মানচিত্রকে বিভিন্নভাবে দেখলে সেটাকে বাঘের মতো মনে হয়, অর্থাৎ মৃত্যুর আগে পার্ক যেমনটা বলেছিল যে শিয়াল বাঘের বুক ছিঁড়ে দিয়েছিল, তার মানে হলো গিসুনে পুরো কোরিয়ার বুক ছিঁড়ে ফেলেছিল। তো সেটা কিভাবে করা হয়েছিল এই ব্যাপারটা কিম সেদিন রাতে মন্দিরের ভিতর থাকা বইগুলো পড়েই জানতে পারে, কারণ সেখানে কিম যে ছবিগুলো দেখেছিল তারা কেউ আসলে কবরচোর ছিল না, বরং তারা তো কোরিয়ার সেমেন ছিল যারা কিনা এই লোহার রডগুলো মাটি থেকে তোলার জন্য গিয়েছিল। তো এইখানে এই রডগুলোর আসল রহস্য কি সেটা জেনে নেওয়া যাক। আসলে জাপান এবং কোরিয়ার যুদ্ধের সময় জাপান যখন বুঝতে পেরেছিল যে যুদ্ধ আর বেশি দিন চলবে না, তারা হেরে যাবে, তখন সে জাপানিজ মং গিসুনে এক ধরনের বিশেষ মন্ত্রপুত রড কোরিয়ার বিভিন্ন জায়গাতে গোপনে পুঁতে রেখেছিল। এই রডগুলো এক ধরনের নেগেটিভ এনার্জি রিসিভ করত, যার মাধ্যমে কোরিয়ার মাটিতে ঠিকমতো ফসল হতো না, উর্বরতা হারিয়ে যেত, অর্থাৎ মাটির পজিটিভ এনার্জি নষ্ট করে দিয়ে কোরিয়াকে অনুন্নত করে রাখার চেষ্টা করেছিল জাপানিরা। আর এই সবগুলো রডকে কোরিয়ান সেমেনরা উঠিয়ে ফেলতে পারলেও মাত্র একটা রড আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। তার জন্য কিমের ধারণা হয় যে এই রডটা পার্কের দাদার কবরের নিচে পুঁতে রাখা হয়েছে, আর যেমনটা বঙ্গিল বলেছিল তার মালিক কিছু একটাকে রক্ষা করছে, অর্থাৎ সে রাক্ষসটা হয়তো মন্ত্রপুত ওই রডটাকে রক্ষা করছে। তাই কিম সিদ্ধান্ত নেয় যে সে ওই রাক্ষসটাকে মেরে সেই রডটাকে ধ্বংস করে কোরিয়াকে বাঁচিয়ে নেবে। কিন্তু হারিম এবং ইউন তখন তার সাথে যাওয়ার সাহস পাচ্ছিল না, কিন্তু এক পর্যায়ে তারা বঙ্গিলকে বাঁচানোর জন্য যেতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে তারা বঙ্গিলকে লক্ষ্য করলে দেখতে পায় যে রাক্ষসটা তার শরীরের এমন জায়গায় আঘাত করেছে যেখানে কোনো মন্ত্র লেখা ছিল না, অর্থাৎ রাক্ষসটা হয়তো মন্ত্রপুত স্থানে আঘাত করতে পারবে না। তাই তারা সবাই নিজেদের শরীরে মার্কার দিয়ে মন্ত্রগুলো লিখে সোজা চলে যায় রাক্ষসটার কবরের কাছে। তাদের প্ল্যান ছিল বেশি বেশি মাছ দিয়ে সে রাক্ষসটাকে হারিম কবর থেকে অন্যদিকে নিয়ে যাবে, আর এই সুযোগে কিম এবং ইউন দুজনে মিলে সেই কবরটা খুঁড়ে কবরের ভেতর থেকে সেই রডটাকে খুঁজে বের করে ফেলবে। আর যথারীতি প্ল্যান মোতাবেক কাজ করার পরে সেদিন রাতের বেলায় ভয়ঙ্কর সেই দানবটা কবর থেকে বেরিয়ে আসে। দানবটা ধীরে ধীরে হারিমের পিছনে চলে যায়, আর হারিম বিভিন্ন মন্ত্র ও জাদুবিদ্যার মাধ্যমে কোনো রকম নিজেকে গাছের আড়ালে লুকিয়ে রাখতে সক্ষম হয়। আর অপরদিকে কিম এবং ইউন সেই কবরটা খুঁড়েই চলেছিল লোহার রডটা খুঁজে বের করার জন্য। কিন্তু এক পর্যায়ে হারিম সেই দানবের সামনে পড়ে যায়। দানবটা হারিমকে মারারও চেষ্টা করে, কিন্তু এ যাত্রায় হারিমের মৃতদাতির আত্মা এসে হারিমকে বাঁচিয়ে নেয়। এদিকে কবরটা সম্পূর্ণভাবে খুঁড়ে ফেলার পরেও কিম কোনো রড খুঁজে পায় না। সে তখন প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল। তখন সেই দানবটা আগুনের গোলায় পরিণত হয়ে সে আবারও কবরে ফিরে আসে। কিম যখন নিজের জীবনের শেষ মুহূর্তগুলো দেখছিল তখন সে রাক্ষসটা কিমের উপর প্রাণঘাতিক হামলা করে দেয়। রাক্ষসটা যখন কিমের কলিজা টেনে বের করতে যাচ্ছিল তখনই উপর থেকে হারিম ঘোড়ার মন্ত্রপুত রক্ত সে রাক্ষসটার উপর ফেলে দিতে রাক্ষসটা কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে যায়। কিন্তু এবার রাক্ষসটা রেগেমেগে হারিমের গলা টিপে তুলে ধরে। আর
এখানে কিছু মিশনের মাধ্যমে আমাদের এই রাক্ষস গিসুনে এবং খুঁজে না পাওয়া সেই রটের সকল রহস্য উদ্ঘাটন করা হয়। তো গিসুনে ছিল একজন প্রচণ্ড ক্ষমতাধর জাপানি সেমিন। সে জানতো কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য পুঁতে রাখা রডগুলোকে যে কেউ খুঁজে বের করতে পারবে, কিন্তু যদি একটা রটও কোরিয়ার মাটিতে অক্ষম থেকে যায় তাহলে কোরিয়াকে কোনোদিনও উন্নত করতে পারবে না। তাই গিসুনে জাপান কোরিয়ার যুদ্ধে 10,000 কোরিয়ানকে মেরে ফেলা একজন জেনারেলের মাথা কেটে ফেলে। সেই জেনারেলের তলোয়ার, যেটা দিয়ে 10,000-এরও বেশি কোরিয়ানকে মারা হয়েছিল, তাতে আগুন জ্বালিয়ে জেনারেলের গলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় একদম শরীরের ভিতরে। তারপর মৃত জেনারেলের শরীরে 20টারও অধিক জন্তু জানোয়ারের অঙ্গ প্রত্যঙ্গ এবং জেনারেলের মাথা সেলাই করে দিয়ে জেনারেলকে খারাপভাবে মাটিতে পুঁতে রাখা হয়, যা নির্দেশ করে কোরিয়ার বুকে তলোয়ার গেঁথে দেওয়া। গিসুনে এই কবরটাকে সুরক্ষিত রাখতে তার উপর পার্কের দাদার কবর দিয়ে দেয়। যেহেতু পার্কের দাদা রয়্যাল ফ্যামিলির লোক ছিল, তাই তার কবরটা সাধারণ মানুষের তুলনায় বেশি সুরক্ষিত ছিল। আর এখানে আমরা এটা বুঝতে পারি যে রাক্ষসটা কেন জেগে উঠেছিল। রাক্ষসটাকে আসলে পঞ্চতত্ত্ব তথা আগুন, পানি, মাটি, বাতাস এবং লোহার সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। রাক্ষসটা নিজেই ছিল আগুন এবং লোহার সিম্বল, আর তাকে রক্ষা করছিল মাটির কবর এবং অনানামের সেই মাথাওয়ালা সাপটার, যেটার সিম্বল ছিল পানি। সাপটাকে মারার ফলে পানি এবং কবর খোঁড়ার ফলে মাটির তত্ত্ব নষ্ট হয়ে গিয়েছিল, আর এজন্যই শত বছর পর রাক্ষসটা জেগে উঠেছিল। আর কিম জানতো যে এই পঞ্চতত্ত্বকে ভাঙতে হলে তার বিপরীত পদার্থের প্রয়োজন, অর্থাৎ আগুনকে নিভাতে পানি দরকার আর লোহাকে আটকাতে পানিতে ভেজানো কাঠের দরকার। আর এই রাক্ষসটা যেহেতু আগুন এবং লোহার সিম্বল ছিল, তাই কিম কাঠের লাঠিতে পানি হিসেবে নিজের রক্ত লাগিয়ে নিয়ে সেই রাক্ষসটার উপর হামলা করে দেয়। সাথে সাথে রাক্ষসটা কেটে যেতে থাকে, আর কিমের একের পর এক আঘাতে রাক্ষসটা সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর এদিকে বেচারা বঙ্গিল রক্তভূমি করতে করতে রাক্ষসটা থেকে মুক্ত হয়ে যায়। এই রাক্ষসের মৃত্যুর মাধ্যমে সেই রডটা ধ্বংস হয়ে যায়, আর কোরিয়া সম্পূর্ণ জাপানিজ অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। তো এই ঘটনার পরেই সবকিছুই স্বাভাবিক হয়ে যায় এবং আমরা দেখতে পাই কিমের মেয়ের বিয়েও সংগঠিত হচ্ছে। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন। তো এখন পর্যন্ত যদি ভিডিওটাতে একটা লাইক করে না থাকেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের মতন এ পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি এমন রোমাঞ্চকর গল্প নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, টাটা।